সবাইকে শুভ সন্ধ্যা। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আমি সকলের সঙ্গে শেয়ার করতে চাইছি যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে যে অ্যাকাউন্টস তৈরি হয় সেটা কত সহজে এবং দক্ষতার সহিত করা যায়। সে ব্যাপারে আমি একটি গুগল শিটের মাধ্যমে সলিউশন তৈরি করেছি, সেটাই শেয়ার করব। এটা আমরা জানি যে এডুকেশন ইনস্টিটিউটে যারা অ্যাকাউন্টসটা তৈরি করে তারা অনেক ক্ষেত্রে তারা নন কমার্সের লোক হয়, ফলে তাদের ডেবিট ক্রেডিট লেজার যা যা আছে সেগুলো সম্বন্ধে ভালো ধারণা নেই। অর্থাৎ সেই নন কমার্স লোকেরা কিভাবে অ্যাকাউন্টসটাকে রাখবে, সেই বিষয়ে আমার এই একটি ইনোভেটিভ অ্যাপ্লিকেশন অফ গুগল শিট ফর প্রিপেয়ারিং অ্যাকাউন্টস, এই ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আমার শেয়ার করছি সেই গুগল শিটটা। প্রথমে আমি বলবো যে কি কি সুবিধে হবে সেটা যদি আমরা দেখে নিই, যে এটা তৈরি করতে পারলে আমাদের কি কি সুবিধা হবে। আমি প্রথমে দেখাতে চাইছি যে কি কি সুবিধা হবে আমাদের। এটার নাম দেওয়া হচ্ছে ইজি অ্যাকাউন্টিং মডিউল ইন এডুকেশনাল ইনস্টিটিউশন ইউজিং গুগল শিট। It is an innovative and unique application of Google Sheet to prepare cash book and receive payment account in a collaborative way. একসঙ্গে একাধিক মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে অ্যাকাউন্টসটা করতে পারে, এবং খুব ইম্পর্টেন্টলি যে প্রত্যেকের রেসপন্সিবিলিটিও জাজমেন্ট করা যাবে। আমি দেখাবো, একটু মন দিয়ে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। যারা অ্যাকাউন্টসটা সহজে করতে চান আমি তার লিঙ্কও শেয়ার করব, যদি আপনারা আমাদের কমেন্টসে জানান আমি যোগাযোগও করবো এবং শেয়ারও করব। কি কি অ্যাডভান্টেজ প্রথমেই বলছি যে নন কমার্স লোকেরা ডে টু ডে ট্রানজ্যাকশন ভেরি সিস্টেমেটিক ওয়েতে ডেবিট ক্রেডিট না জানলেও ডেবিট ক্রেডিট ফর্মে রেকর্ড করা হবে, যার ফলে একটা ক্যাশবুক তৈরি হয়ে যাবে কোলাবোরেটিভ ওয়েতে। অটোমেটিক ব্যালেন্স ক্যালকুলেশন, সমস্ত যত ব্যাংক অ্যাকাউন্ট ক্যাশ আছে তার ব্যালেন্স ক্যালকুলেশন হবে এবং এট দ্য টপ এটা ডিসপ্লে হবে। এই ক্যাশবুকের ডে টু ডে ট্রানজ্যাকশন থেকে রিসিভ পেমেন্টও তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে আমি বলে রাখি, ক্যাশবুক এবং রিসিভ পেমেন্ট সঙ্গে ভাউচার বিল ভাউচারগুলি যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাহলে অডিটররা এসে সহজেই রিসিভ পেমেন্ট থেকে ইনকাম এক্সপেন্ডিচার এবং ব্যালেন্স শিট তৈরি করবে। অর্থাৎ স্কুল কলেজের অ্যাকাউন্টস কিন্তু খুব সহজ ব্যাপার হয়ে যাবে যদি এই পদ্ধতি আমরা ফলো করি। তারপরে বলছিলাম যে রেসপন্সিবিলিটি ফিক্স আপ কবে কোলাবোরেটরস, অর্থাৎ যারা এই কাজটার সঙ্গে যুক্ত থাকবে, এবং ভেরিয়াস অ্যানালিসিস কোন খাতে কত খরচ হচ্ছে এবং প্রত্যেক দিনের ব্যালেন্স কত এটা দেখা যাবে। ইজিলি আর্কাইভ করে রাখা যাবে, ডাউনলোড করা যাবে এক্সেল পিডিএফ ফরম্যাটে, এর বাইরেও খুব সহজেই আর্কাইভ করা রাখা। এবং এই পুরো বিষয়টার জন্য কোনো সফটওয়্যার কোম্পানিকে এক পয়সাও দিতে হবে না, অলমোস্ট নো কস্ট। এবার আসি আমি আসল যে পেজ যেখান থেকে আমি দেখাবো, এইটা হচ্ছে ইন্টারফেস। একটু মন দিয়ে দেখুন, আমি প্রথম থেকে একটু বলার চেষ্টা করছি। প্রথমে ডেট কলম, পরেরটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি মানে এখানে দুটো ক্যাটাগরি থাকবে, রিসিপ এবং পেমেন্ট ড্রপ ডাউনে। এবং ডেটটা যখন ডবল ক্লিক করলে ডেট ক্যালেন্ডার ভেসে উঠবে। নেম অফ দ্য পার্টি, অর্থাৎ কার কাছ থেকে টাকা রিসিভ হচ্ছে এবং কাকে পেমেন্ট হচ্ছে সেটা এখানে লিখবো। তারপরে কি বাবদ টাকা রিসিভ হচ্ছে এটা একটু ন্যারেশন বা পার্টিকুলার্স। পরের ফিল্ডটা হচ্ছে মোড অফ পেমেন্ট, ক্যাশে পেমেন্ট, চেকে পেমেন্ট, না অনলাইন বা এনইএফটি তে পেমেন্ট সেটা। এবং কোন অ্যাকাউন্ট, কোন ব্যাংক থেকে পেমেন্ট হচ্ছে, কোন ব্যাংকে টাকা ঢুকছে, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো সব ড্রপডাউনে আছে অ্যাভেলেবল। এটা অলরেডি আমি করে নিয়েছি। এটাই একমাত্র কাজ যেটা প্রথমবার কোনো প্রতিষ্ঠান যদি এই লিঙ্কটা নেয়, এই অ্যাকাউন্টস গুলো একটা জায়গায় টাইপ করে দিতে হবে, অটোমেটিক্যালি এখানে ড্রপডাউন হবে। আমি সেটা পরে দেখাচ্ছি। চেকে পেমেন্ট হলে চেকের নাম্বার এবং থাকবে। এই কলমটা খুব ইম্পর্টেন্ট, ভাউচার নাম্বার অটোমেটিক পড়ে যাবে যখনই আমরা অ্যামাউন্টটা নিই। এইটা হচ্ছে বেসিক ইন্টারফেস, এই ভায়োলেট কালারের পার্টটা। শেষের আসি, এটাও ইম্পর্টেন্ট, ও কলমটা, যে লেজার। কি কি লেজার, অর্থাৎ পার্টিকুলার কোনো এক্সপেন্স বা ইনকাম হচ্ছে তার লেজার হেডটাও সিলেক্ট করে দিতে হবে। এই লেজার হেডটা সিলেক্ট করাটা একটু গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি। এটা সিলেক্ট করলে এখান থেকে অটোমেটিক রিসিভ পেমেন্ট তৈরি হয়ে যাবে। পরের কাজগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখুন কতগুলো চেক বক্স আছে। অ্যাকাউন্টেন্ট এই অবধি কাজ, ও কলম অবধি করার পর ক্লিক যদি করে দেয় তাহলে এখানে এই অ্যাকাউন্টসটা যিনি চেক করে, আমাদের কলেজের ক্ষেত্রে বার্সার বলে বা কোথাও ফিনান্স অফিসার বলে,
এই টিকটা দেখে বার্সার ভাববে যে অ্যাকাউন্টস ওই দুটো ট্রানজাকশন রেকর্ড করে দিচ্ছে, তিনি তখন এটা ক্লিক করে দিবে, তার মানে বার্সারও তার কাজ দেখে নিয়েছে, এটা বোঝা যাবে। তার বাইরেও এই ক্লিক করার একটা গুরুত্ব আছে, একটু পরে আমি দেখাবো। এরপরে এইটা হচ্ছে ইন্টারফেস ভায়োলেট কালার হেডার্স। তার বাইরে কি কি রিপোর্ট ওয়ানে ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স অটোমেটিক তৈরি হবে। এই যে ব্যাক এন্ড বলছিলাম, যেখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং লেজারের নামগুলো যেগুলো আছে সেটা আমি পরে দেখাচ্ছি। তারপরে রেকর্ড 2 তে রিসিভ পেমেন্ট তৈরি হবে, রিপোর্ট 3 সামারি অফ রিসিভ পেমেন্ট তৈরি। দেখা যাক আমরা একটা পেমেন্ট কিভাবে করব, সরি এন্ট্রি কিভাবে করব। ধর যাক প্রথম এন্ট্রিটা ক্যাশবুকের ক্ষেত্রে, এটা একটা ক্যাশবুক, এটা অন্যরকম ফরম্যাটে প্রতিটা রো কে আমরা রিসিভ পেমেন্ট নেচারে নিয়ে গিয়ে ক্যাশবুক রেকর্ড করব। তো প্রথমে ডবল ক্লিক, ডেট ক্যালেন্ডার ভেসে উঠবে। প্রথমে ক্যাশবুকের ওপেনিং ব্যালেন্স দিতে 1 তারিখ ডেট করলাম, 1 এপ্রিল। ক্যাটাগরিটা হচ্ছে রিসিপ্ট ব্যালেন্স, মানে এটা রিসিপ্ট মানে রিসিপ্ট সাইডই বলবো, পেমেন্টের বেলায় আমি আরো বলবো। নেম অফ দা পার্টি, ধরুন যাক এটা মালদা কলেজের অ্যাকাউন্ট রাখছে, মালদা কলেজ কার ওপেনিং ব্যালেন্স, তাই মালদা কলেজ লিখে দিলাম। এই জায়গাটা অ্যাজ সাচ পার্টিকুলার কিছু প্রয়োজন নেই। এইখান থেকে আমি ওপেনিং ব্যালেন্স, মোড অফ পেমেন্ট, এইটা একটা ক্যাটাগরি তৈরি করছি। এবং প্রথমে ধরা যাক ক্যাশের ব্যালেন্স, খুব মন দিয়ে দেখুন, ক্যাশের ব্যালেন্স আমি এবার অ্যামাউন্টের ঘরে 1000 টাকা লিখব। সেই 1000 লিখলাম, একটা ভাউচার নাম্বার পড়ে গেল R001, অর্থাৎ রিসিপ্ট ভাউচার নাম্বার 1। পরে আবার একটা এন্ট্রি করি, একটু তাড়াতাড়ি এন্ট্রি গুলো কয়েকটা দেখিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আবার এটা হচ্ছে রিসিপ্ট, রিসিপ্ট যেই করি এটা বর্ডার সবুজ হয়ে যায়, যাতে করে আইডেন্টিফাই করা যায়। এটাও ওপেনিং ব্যালেন্স। এবং এইটা ধরা যাক এই অ্যাক্সিস ব্যাংক। এখানে একটু বলার, যে ব্যাংকগুলোর নামকরণ করা হয়েছে কোন ব্যাংক, ব্যাংকের নাম কি, এটা ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট, এবং লাস্টে 5টা বা 4টে ডিজিট দিলে যাতে করে সহজেই আইডেন্টিফাই করা যায় কোন ব্যাংক। তাহলে আমরা ওপেনিং ব্যালেন্স অফ অ্যাক্সিস ব্যাংক, যার ব্যালেন্স আমি করে দিলাম 10,000। যে 10,000 করুন ন্যাচারালি রিসিপ্টের 2 নম্বর ভাউচার হয়ে গেল। এবার আসি যে 1 তারিখের পর 2 তারিখে একটা পেমেন্ট হচ্ছে, তাহলে আমরা পেমেন্ট, অর্থাৎ যে কেউ এটা পারবে করতে। পেমেন্ট, রিসিভ পেমেন্টের ধারণা, টাকা ক্যাশ ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স বাড়লে রিসিপ্ট হবে, আর ক্যাশ ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স কমে গেলে পেমেন্ট হবে, এই ফান্ডামেন্টাল লজিকটা থাকবে। এবার ধরুন এই পেমেন্টটা কাকে করা হচ্ছে, ধরো যাক একটা ইলেকট্রিক বিল বাবদ পেমেন্টটা করছি, WBACDL। এখানে লিখলাম কি বাবদ হচ্ছে, ইলেকট্রিক বিল, বা ইলেকট্রিক বিল একটু ন্যারেশন দেবো, ইলেকট্রিক বিল ফর দ্য মান্থ অফ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ইত্যাদি ইত্যাদি। যদি একাধিক মিটার থাকে তো সেইগুলোকে সাম করে টোটাল ইলেকট্রিক বিল। এবার এই পেমেন্টটা কিভাবে করবো না, চেকের মাধ্যমে করবো। কোন চেক, কোন ব্যাংক, এখানে যেহেতু আমি একটা ব্যাংকের ওপেনিং ব্যালেন্স লিখেছি, যতগুলো ব্যাংক থাকবে ততগুলো সিলেক্ট করে ওপেনিং ব্যালেন্স গুলো দিয়ে দিতে হবে। তার বাইরে আমি বলবো যে ধরো আমি একটা, যেহেতু এন্ট্রিটাকে দেখিয়েছি একটা ব্যাংক অ্যাক্সিস ব্যাংকের 10,000 টাকা, তো এই ব্যাংকটা থেকেই আমরা পেমেন্ট করবো, অন্য ব্যাংক থেকে পেমেন্ট করা যাবে না, কেন এখন এগুলোকে রেকর্ড করা হয়নি। রেকর্ড করে দিলে, ওপেনিং ব্যালেন্স দিয়ে দিলে সব ব্যাংক থেকে পেমেন্ট করা যাবে। ধরা যাক ইলেকট্রিক বিল 2,000 টাকা। ভালো করে দেখুন, যে 2,000 দিলাম, তাহলে কি হলো, পি দিয়ে ভাউচার নাম্বার P1, অর্থাৎ পেমেন্টের ভাউচার 1 তৈরি হয়ে গেল। এবার উপর দিকে তাকান, এইখানে দেখুন এই যে অ্যাক্সিস ব্যাংক, তার ব্যালেন্স 8,000 শো করছে। মনে রাখবেন ওপেনিং ব্যালেন্স 10,000 ছিল, এই 2,000 পড়তে হয়ে গেল। আর ক্যাশ ব্যালেন্স শো হচ্ছে 1,000। এবার ধরা যাক পরেরটা আমি একটা ক্যাশে পেমেন্ট করি, 3 তারিখের বিল, আবার একটা পেমেন্ট করছি। এটা ধরা যাক রিফ্রেশমেন্ট বাবদ, যে কেউ যদি কিনে আনে, কলেজের কোনো নন টিচিং স্টাফ, তার নাম লিখে রাখতে পারেন। এটা জাস্ট আইডেন্টিফাই করা, এটার সঙ্গে কোনো ক্যালকুলেশনের সঙ্গ নেই। এই নেম অফ দা পার্টি, ধরা যাক আপনি কোনো কম্পিউটার কিনলেন, কোনো ভেন্ডার সাপ্লায়ারের নাম লিখবেন এখানে। এখানে ধরা যাক SK মন্ডলের, SK মন্ডল করলো, আমি এখানে ধরলাম রিফ্রেশমেন্ট বাবদ কিনছি। এটা হচ্ছে ক্যাশ, এটাও ক্যাশ, ক্যাশের অ্যাকাউন্ট। এই ক্যাশটা মোড অফ ক্যাশে, কিন্তু এটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট যার ব্যালেন্সটা তৈরি হবে, অর্থাৎ এই কলমটা ব্যাংক ক্যাশ লেজার অ্যাকাউন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটার সিলেকশনের উপর ব্যালেন্স গুলো কিন্তু তৈরি হবে। যেই ক্যাশ সিলেক্ট করেছি দেখুন ক্যাশ ব্যালেন্স এফেক্ট হবে যখনই আমি অ্যামাউন্ট লিখবো। এখনো পর্যন্ত ক্যাশ 1,000 আছে, ধরা যাক ও 100 টাকার একটা কিছু কিনে আনলো আর টিফিন বাবদ, তো ভাউচার P2, আর দেখুন এখানে 900 হয়ে গেল। এইভাবে আমরা ডে বাই ডে
ধরা যাক এরপরে আবার একটা 4 তারিখে স্টুডেন্ট ফিস জমা পড়লো, রিসিপ্ট। স্টুডেন্ট ফিস জমা পড়া মানেই সেটা হয়ে যাবে, দেখুন সবুজ হয়ে গেল, অর্থাৎ রিসিপ্ট পেমেন্টের উপর কালারটা আলাদা হয়ে যাবে যাতে আইডেন্টিফিকেশনটা সহজ হয়। ধরুন এইখানে আমি এই যে ড্রপডাউনটা হচ্ছে উপরে যেগুলো লিখছি সেগুলোরই ড্রপডাউন চলে আসছে, আর একই জিনিস বারবার লিখবো না। যদি WBSEDL কে আবার পেমেন্ট করতে হয় তাহলে আবার ডব্লিউ টিপলে এই WBSEDL এসে যাবে। আমি এখানে লিখুন স্টুডেন্টস ফিস, স্টুডেন্টসদের কাছ থেকে কালেকশন হলো, ধরা যাক স্টুডেন্ট ফিস, অ্যাডমিশন ফি নিলাম, অ্যাডমিশন ফিস। এটা নর্মালি এখন অনলাইনে কালেক্ট হয়, ওই ব্যাংকই ধরুন জমা পড়েছে, এইখানে আমি আরো 2-3 হাজার 5,000 টাকা অ্যাড করে দিন। ভালো করে দেখুন, এটা রিসিপ্টের 3 নম্বর ভাউচার। ব্যাংক ব্যালেন্স অবভিয়াসলি চেঞ্জ হয়ে গেছে, 8 ছিল 5-এ 13 হয়ে গেছে। এরপরে একটি কাজ এই অবধি করার পর যেটা আরেকটা কাজ বাকি আছে, লেজার সিলেকশন, যার উপর রিসিপ্ট পেমেন্টটা তৈরি। প্রথমে ক্যাশের ওপেনিং ব্যালেন্স, তাহলে এখানেও ড্রপ ডাউন হয়ে যাচ্ছে। আগে লেজার গুলো আমি কিভাবে তৈরি, এই যে এই কলমটা, এই যে লেজার গুলো এখানে দেখাচ্ছে কেন, অলরেডি আমি এই লেজার গুলোর নাম রেকর্ড করে দিয়েছি। আমি একটু দেখিয়ে নিই এই ব্যাকগ্রাউন্ডটা, যেটা বলছিলাম পরে দেখাবো। এই ব্যাকএন্ডটাকে ক্লিক করব, একটু মন দিয়ে দেখে নিই। এইখানে কলেজ বা প্রতিষ্ঠানে যা যা ব্যাংক অ্যাকাউন্ট আছে একটু আইডেন্টিফাইড ওয়েতে, একটা ইউনিক ওয়েতে নামকরণ করব। মোড অফ পেমেন্ট এইগুলো গিয়ে ওখানে ড্রপ ডাউনে ভেসে উঠছে। আর লেজারের নাম ইলেকট্রিক বিল, আর এখানে ক্যাটাগরিটা আছে, এটাকে করে দিতে হবে ওয়ান টাইম। অর্থাৎ আপনাদের যা অ্যাকাউন্টস আছে সেখান থেকে যা যা লেজার হেড বা অ্যাকাউন্টস এর হেড আছে সেগুলো ওয়ান টাইম লিখে দিন। এবার এর বাইরেও এতগুলো লেখা হয়ে গেছে এখানে, এর বাইরেও করতে করতে একটা নতুন হেড সেল এখানে অ্যাড করে দিন এবং সে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিন, ব্যাস ওই লেজারের ড্রপ ডাউনে চলে যান। এবার আমি ফিরে আসি, ওই যে লেজার সিলেকশনটা, প্রথমে যে ক্যাশটা ওপেনিং ব্যালেন্স ক্যাশে দিয়েছি, তারপরে ওই ব্যাংকটা যেটা অ্যাক্সিস ব্যাংক, আমার মনে নেই কোন অ্যাকাউন্টটা, একটু দেখে নিতে পারি কারণ অনেক অ্যাক্সিস ব্যাংক কিনা আছে। এইটা হচ্ছে অ্যাক্সিস 6377, এক্স লিখলেও অ্যাক্সিসে সবগুলো চলে আসবে। দেখেছেন, খুব ইন্টারেস্টিং, অনেক লেজার আছে কিন্তু দুটো লেটার লিখবেন, ওই দুটো লেটার দিয়ে সার্চ হবে। এর পরেরটা আমি নিয়েছি ইলেকট্রিক বিল, তাহলে আমি দিয়ে লিখবো ইলেকট্রিক বিল, ইয়েস ইলেকট্রিক বিল। পরেরটা ছিল রিফ্রেশমেন্ট, আমার মনে আছে বলে আমি আর যাচ্ছি না, রিফ্রেশমেন্ট, REF লিখলেও চলে আসবে, কারেক্ট, রিফ্রেশমেন্ট। পরেরটা স্টুডেন্ট ফিস, অ্যাডমিশন ফিস বানায় নিয়েছি, অ্যাডমিশন ফিস। এস, কাজ শেষ অ্যাকাউন্টেন্টের এই অবধি কাজ। এই কটা এন্ট্রি করার পর ওইগুলো ক্লিক করে দেবে। এই ক্লিক করার মানে অ্যাকাউন্টেন্টের কাজ আপ টু দিস লেভেল ইজ কমপ্লিটেড। এরপর বার্সার এটাকে চেক করে, এইটাকে চেক করবে, তাহলে যিনি এটার অ্যাডমিন থাকবেন, প্রিন্সিপাল বা আমাদের হেডমাস্টাররা দেখে নেবেন যে বার্সারও চেক করে দিয়েছে, মানে এই অবধি রেকর্ড ইজ কমপ্লিটেড, এই 5টা ট্রানজাকশন রেকর্ড হয়ে গেছে। এই বার্সারের চেকটা ইম্পর্টেন্ট এই কারণে, এই বার্সার যেই চেক করে দিবে, চেক বক্সে ক্লিক করে দেবে, অ্যাকাউন্টেন্ট আর কিছু এডিট করতে পারবে না, এগুলো ব্লক হয়ে যাবে, লক হয়ে যাবে। দেখুন আমি যদি এই অ্যামাউন্টটাকে চেঞ্জ করতে চাই, 5,000 কে 1,000 লিখতে চাই, দেখুন এডিট করতে দেবে না, ইয়েস ইউ ক্যান নট এডিট। তাহলে কি করতে হবে, যদি সত্যি ভুলটা ধরা পড়ে তাহলে বার্সার ফিনান্সিয়াল অফিসারকে বলতে হবে যেটা ভুল হয়েছে, তিনি তখন আনচেক করবেন। এরপরে এই 5,000টাকে আমি 500 টাকা লিখতে পারবো, দেখুন নিয়ে নেবে। ওকে, ফলে খুব সহজেই অ্যাকাউন্টেন্টের কাজেরও ভুলভ্রান্তি থাকলেও সেটাও এডিট করতে হবে উইথ ডিউ পারমিশন। এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমার মনে হয় অ্যাকাউন্টসে। এরপরে আসি, এই যে এন্ট্রিগুলো হয়ে যাচ্ছে, এরকম যদি ক্রমাগত এন্ট্রি হয়ে যায় তাহলে সমস্ত ব্যালেন্স গুলো অটোমেটিক তৈরি হবে। আমি দেখাই এবার কি কি, এইটা হলে কি কি জিনিস অটোমেটিক তৈরি হয়ে যাবে। এই যেটা বলছিলাম রিপোর্ট 1, ক্যাশ ব্যাংক ব্যালেন্স, এখানে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেহেতু ওখানে রেকর্ড হয়নি, দুটো করেছি, একটা ক্যাশ একটা ব্যাংক, তার ওপেনিং ব্যালেন্স শো করছে। এবং এই ব্যাংকে রিসিপ্ট হয়েছে 500 টাকা, পেমেন্ট হয়েছে 200 টাকা, এই মুহূর্তে ব্যালেন্স আছে 150। এটা যখনই এন্ট্রি হবে এই ব্যালেন্স গুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে, অর্থাৎ যত ব্যাংক অ্যাকাউন্ট আছে ক্যাশ অ্যাকাউন্ট, তার একটা সামারি ব্যালেন্স চেঞ্জ হবে। এবং এখান থেকে এবছরে কত টাকা সারপ্লাস হচ্ছে সেটাও দেখা যাবে খুব সহজে। এবার পরেরটা আসি, যে রিসিভ পেমেন্ট যেটা বলছিলাম যে তৈরি হয়ে যাবে, এখানটা ক্লিক করলে রিসিভ পেমেন্ট দেখতে পাবো আমরা। এই হচ্ছে রিসিভ পেমেন্ট, যতটুকু এন্ট্রি হয়েছে তার রিসিভ পেমেন্ট। এই তো এইগুলো অটোমেটিক, যদি আরো রিফ্রেশমেন্ট হয় এই 100 জায়গায় 500 600
এই এই লেজারটা যখনই সিলেক্ট করবে এই 100 সঙ্গে 500 যোগ হয়ে 600 হবে, অর্থাৎ যত লেজারের রেট সেগুলোর টোটাল অ্যামাউন্ট এখানে হয়ে যাবে। আর ওখানে ডে ওয়াইজ শুধু রিপ্লেসমেন্টে যদি সারা বছরে 12 বার এন্ট্রি হয়, সেই 12টার সাম করে এখানে বসিয়ে দিই। রিসিভ পেমেন্ট কিন্তু ক্যাশবুকের সামারি ফর্ম, আর ক্যাশবুক হচ্ছে ডে টু ডে ট্রানজাকশন অফ ক্যাশ অ্যান্ড ব্যাংক ট্রানজাকশন, অর্থাৎ ক্যাশ ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স যেসব এন্ট্রিতে এফেক্ট হয় সেটাতেই আসবে। এখানে একটা দেখিয়ে রাখি, ধরুন একটা কন্ট্রা এন্ট্রি হবে, ক্যাশ জমা পড়বে, আজকের 28 তারিখের ডেট, প্রথমে ক্যাশটা বেরিয়ে যাবে, তার মানে এটাকে পেমেন্ট বলবো। এইটাকে নেম অফ দা পার্টি, এখানে তো কলেজেরই, তাই এটা একটা রেকর্ড রাখতে পারি, মালদা কলেজ। এইখানটা লিখতে বিং দ্য অ্যামাউন্ট ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছেন এখানে ন্যারেশনটা লিখলেন, আমি আর লিখলাম না। এইটাকে আপনি কন্ট্রা বলে লিখে রাখতে পারেন, কন্ট্রা এন্ট্রি। এটাতে ক্যাশ ব্যালেন্স, যেহেতু ক্যাশটা ব্যাংকে জমা পড়ছে তাহলে ক্যাশ ব্যালেন্স কমে যাবে, এই জন্য পেমেন্ট এবং ক্যাশটা সিলেক্ট করতে হবে, মন দিয়ে করলেন। এবং এখান থেকে ধরুন ক্যাশের ব্যালেন্স এই মুহূর্তে 900 আছে, আপনি 900-র বেশি জমা দিতে পারবেন না, আমি ধরা যাক 200 টাকা জমা দিলাম। এইবার এখানে একটা রিমার্কস কলম আছে, এই রিমার্কস কলমেও কিছু লেখা রাখতে পারেন এক্সট্রা। হ্যাঁ, যদি চেক ক্যান্সেল হয়, কোনো ব্যাপার হয়, এখানে রিমার্কস, এখানে রিমার্কসে করার কথা লিখতে পারেন, কন্ট্রা কথাটাও লিখে রাখতে পারেন। ওকে, তো এইভাবে এবার কন্ট্রা কিন্তু দুটো করে এন্ট্রি হবে, যে ক্যাশ কমে গেল ঠিক একইভাবে এই ক্যাশটা তো জমা পড়বে, জমা হয়তো পড়লো আগামী দুদিন পর, তাহলে 28-এর পর আপনি 29 তারিখ সিলেক্ট করে এটাকে রিসিভ করবেন, এবং এটাও মালদা কলেজের নামেই হবে, মালদা কলেজের অ্যাকাউন্টেই ঢুকবে। তো ওই একই কথা, বিং দ্য অ্যামাউন্ট ট্রান্সফার টু মুগ অ্যাকাউন্ট, এটাকেও কন্ট্রা বলে আমি চালাতে পারি। এইবার কোন ব্যাংকে গিয়ে টাকাটা ঢুকছে, এই ব্যাংকে কত টাকা, ওই যে 200 টাকাটা, এটা অ্যাকচুয়ালি ক্যাশ ব্যাংকের টোটাল পজিশন একই থাকবে, কিন্তু একটা রেকর্ড হয়ে গেল, এবং রিসিপ্ট 4 হলো, আগেরটা রিসিপ্ট 3। তো এই মিলিয়ে আমাদের বেসিক ট্রানজাকশন আমি অনেকটাই দেখিয়ে দিলাম কিভাবে হয়েছে। এবার আমি একটু সংক্ষেপে বলবো, এটা গুগল শিটের অ্যাপ্লিকেশন, ড্রপ ডাউন মেনু হয়েছে। এবং আরো ইন্টারেস্টিং, ধরুন এই অ্যাকাউন্টসের পার্টটা দুজন অ্যাকাউন্টেন্ট রাখে, দু জায়গায় দুটো টেবিলে বসে, এটা ইন্টারনেটের মাধ্যমে গুগল শিটটা শেয়ার হবে, মেইল আইডি দিয়ে শেয়ার হবে। কে কোনটা এডিট করছে তার ব্যাকএন্ড এডিট হিস্ট্রি থাকে, ফলে কে কোনোটা চেঞ্জ করলে কোনো রিস্ক নেই যে কে এটা করলো, সেটা যেমন যাচ করা যাবে, একই সঙ্গে বার্থ স্যার বা ফিনান্স সার্ভিস যদি চেক করে যায় তাহলে অ্যাকাউন্টেন্টরাও এডিট করতে পারে না। ফলে আমার মনে হয় এটা খুব একটা ইজি সলিউশন, কোনো খরচ না করে। যদি কেউ আগ্রহী থাকেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি এই ব্যাপারে সাহায্য করব। সবাইকে ধন্যবাদ, আরো কিছু হয়তো বলার ছিল, তো চেষ্টা করলাম বলার। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।